নমস্কার, কেমন আছেন সবাই? গল্প অল্প স্বল্প আবার এসেছে আপনাদের কাছে তার গল্পের সংগ্রহ নিয়ে। আজ ডিসেম্বরের 19 তারিখ, ক্রিসমাস, আর সেই উপলক্ষে সান্তাক্লজের কিন্তু আসার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যারা বড় হয়ে গেছি, আমরা যদি সান্তাক্লজের ঝোলার থেকে উপহার হিসেবে আমাদের ছোটবেলাটা ফিরে পেতে চাই, দিতে পারবে সে? সেই ছোটবেলাটা যেখানে হয়তো মোবাইল বা কম্পিউটার ছিল না, কিন্তু ছিল রূপকথার এক আশ্চর্য মায়াময় জগৎ, আর ছিল স্বপ্ন দেখার অগাধ অবকাশ, তাই না? সান্তাক্লজ পারবে কিনা জানি না, কিন্তু আমরা আজ আপনাদের কিছু সময়ের জন্য সেই ছোটবেলাটুকু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজ আপনাদের জন্য রয়েছে দুটি রূপকথার গল্প, দুটি ভিন্ন দেশের গল্প বাংলায় অনুবাদ করা। শুনে দেখুন তো একটু নস্টালজিক লাগে কিনা। তো শুরু করছি আজকের প্রথম গল্পটি। এটি ব্রহ্মদেশের একটি রূপকথা, বাংলায় অনুবাদ করেছেন শ্রী মনোজিৎ বসু। গল্পটির নাম শয়তানের শেষ। এক বিলের ধারে বিরাট একটা গাছ। সেই গাছে একসময় একটা বক বাসা বেঁধেছিল। সে ছিল ভারী চতুর। তার মুখের ভাব দেখে মনে হতো সে বড় সরল, কখনো কারো অপকার করে না। অথচ পেটে পেটে তার শয়তানি, সুযোগ পেলেই অপরের ক্ষতি করে নিজের কাজ হাসিল করে। বিলের ধারে ছোট ছোট মাছেরা মনের আনন্দে ঘুরে বেড়ায়, কখনো লাফায়, কখনো বা সাঁতার কাটে। গাছের ডালে বসে সেই বক তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, আর মনে মনে মতলব বাঁটে কি করে একে একে তাদের সাবার করা যায়। ফাঁক পেলে লাফিয়ে ওঠা একটা মাছকে ধরে গিলে ফেলা এমন কিছু শক্ত নয়, কিন্তু তাতে করে অন্য মাছেরা পাবে ভয়, সাবধান হয়ে যাবে তারা। বিলের ধার ঘেঁষে কেউ আর চলাফেরাই করবে না। তাহলে একে একে সব মাছ দিয়ে পেট পুজো করার ফন্দিটা তাহলে যাবে ভেস্তে। অতএব অন্য উপায় দেখতে হবে। গাছের ডালে বসে বক বাবাজি তাই মাছেদের ওপর নজর রাখে আর মনে মনে ফন্দি আটে। এই করে দিনের পর দিন কাটে। তারপর হঠাৎ একদিন রূপলি রঙের ছোট্ট একটা সরল পুঁটি মাছ লাফ দিয়ে বিলের একেবারে ধার ঘেঁষে দাঁড়ালো। সেইখানে জলে এক ঠ্যাং রেখে অন্য ঠ্যাং পেটের মধ্যে লুকিয়ে উদাসভাবে দাঁড়িয়েছিল বক। সরল পুঁটি তার দিকে তাকিয়ে বললে, ব্যাপার কি গো বক বাবাজি, উদাস কেন দেখি? মুখে তোমার নেই কো হাসি, কাণ্ড বলো এ কি? বক তখন সরল পুঁটির দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলে বললে, এই তোমাদের জন্যই মনটা আমার এমন উদাস। তোমাদের ভবিষ্যৎ ভাবতে গিয়েই মনে বড় কষ্ট পাচ্ছি। কেন কেন? আমাদের কথা ভাবতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে কেন? সাগ্রহে জিজ্ঞেস করে পুঁটি মাছ। বক তখন বলে, তাহলে বলি শোনো, সামনেই গ্রীষ্মকাল। কনক ঠাকুর বলে বেড়াচ্ছেন এবার নাকি দারুণ গরম পড়বে, ভয়ঙ্কর রকমের খরা দেখা দেবে এই রাজ্য জুড়ে। তোমাদের এই বিলটা তো তেমন গভীর নয়, কাজেই খরা হলে এই বিলে জল যাবে শুকিয়ে। তখন তোমাদের অবস্থাটা যে কি হবে সেই কথা ভাবতে গিয়েই শিউরে উঠছি। সে কি ভীষণ অবস্থা হবে তোমাদের। বিলের জল শুকিয়ে গেলে তোমরাও যে শুকিয়ে মরবে। সরল পুঁটি এবারে যেন ভয় পেলে। সে তাই উৎকণ্ঠিত হয়ে বললে, বাবাজি, তাহলে উপায়? শুনেছি পাখিদের মধ্যে তোমরাই একমাত্র ধার্মিক। কি করলে ভবিষ্যতে সে বিপদের থেকে আমরা বাঁচতে পারি তার একটা উপায় বাতলাও ধার্মিক বাবা। বক বুঝলো ওষুধ ধরেছে, কিন্তু মুখে বিন্দুমাত্র স্বস্তির ভাব না দেখিয়ে সে বললে, আরে কদিন ধরে আহার নিদ্রা ত্যাগ করে তো সেই উপায়টাই খুঁজে বেড়াচ্ছি।
শেষটায় কি শেষটায়? সাগ্রহে জিজ্ঞাসা করে পুঁটি মাছ। বক তখন বললে, শেষটায় এই খানিক আগে মনে পড়ে গেল ঝিলমিল হ্রদের কথা। পাহাড়ে ঘেরা বিরাট হ্রদ, গভীর অনেক। সে হ্রদের জল কখনো শুকায় না। হাজার গরম পড়ুক, হাজার খরা হোক, ঝিলমিলের জল সর্বক্ষণ ঝিলমিলই করে। আহা, কি রূপ তার! বিশ্বাস না হয় তো নিজের চোখেই একবার দেখে আসতে পারো। সরলপুটির মনটা ভারী সরল। বকের কথা আগাগোড়াই সে সত্যি বলে ধরে নিয়েছে। কাজেই আসন্ন গ্রীষ্মের প্রচণ্ড খরার হাত থেকে উদ্ধার পাবার জন্য সে বললে, বেশ তো, দেখেই আসা যাক একবার, কিন্তু যাব কি করে? বক বললে, তার জন্য আবার ভাবনা? বলি, আমি রয়েছি কি করতে? আমি তোমাকে ঠোঁটে করে উড়িয়ে নিয়ে যাব সেখানে। তুমি নিজের চোখে দেখে এসে আর সবাইকে ব্যাপারটা খুলে বলতে পারবে। তারপর সকলে রাজি হয়ে গেলে আমি এক এক করে তোমাদের পরিবারের সবাইকে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমেত সকলকে ঝিলমিলের জলে ছেড়ে দিয়ে আসব। পরের উপকার করাই তো আমার ধর্ম। সরলপুটি সোৎসাহে বললে, বেশ, তাহলে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়া যাক। বক বাবাজির ঠোঁটের মধ্যে আশ্রয় নিয়ে ছোট্ট সেই পুঁটি মাছটি তখন ঝিলমিলের উদ্দেশ্যে রওনা হলো। না, বাবাজি মিথ্যে বলেনি। ঝিলমিল হ্রদ দেখে বেজায় খুশি হলো সরলপুটি। যেমন বিরাট তেমনি গভীর সেই হ্রদ। চারদিকের পাহাড়ের দৃশ্যও বড় সুন্দর। বক বললে, কি গো, বিশ্বাস হলো তো এবার? বাহ, আমি কি আর অবিশ্বাস করেছি তোমাকে? জবাব দিলে সরলপুটি। সে বললে, না বাবাজি, সময় থাকতে আমাদের সকলকে চলে আসতে হবে এখানে। চলো ফেরা যাক এবার। বিলে ফিরে গিয়ে আজই সবাইকে ব্যাপারটা আমায় বুঝিয়ে বলতে হবে। তারপর কাল থেকে বাসা বদল। হাঁচবার ভান করে বক বাবাজি তখন মুখটা একটু ঘুরিয়ে নিয়ে মনে মনে খুব একচোট হেসে নিলে, আর প্রকাশ্যে দিলে ভেজাল একটা হাঁচি। সরলপুটি বললে, ফেরার সময় হাঁচি? দাঁড়াও বাবা, খানিকক্ষণ সবুর করো। বিলে ফিরে এসে সরলপুটি তড়িঘড়ি সব ব্যাপারটাই আর সব মাছকে বুঝিয়ে বললে। তার কথা শুনে সকলেই গেল খুব ঘাবড়ে। ভবিষ্যতের সেই খরার হাত থেকে বাঁচবার জন্য মৎস্য পরিবারের ছোট বড় পুঁটি, চাঁদা, খলসে, মৌরলা, পার্শে, তোপসে ইত্যাদি সব মাছই তখন ঝিলমিল হ্রদে আস্তানা বদল করবার জন্য উৎসাহ ও আগ্রহ প্রকাশ করল। পরদিন সকালবেলায় সরলপুটি বিলের ধার ঘেঁষে লাফ মারতেই বক বাবাজি এসে দাঁড়ালো কাছে। পুঁটি মাছের মুখে সব কথা শুনে মনে মনে আশ্বস্ত হলো সে। বুঝল তাকে কেউই বিন্দু মাত্র সন্দেহ করেনি, কাজেই তার মতলবটা যে এবার সফল হবে সেই বিষয়ে কোনো সন্দেহ রইল না তার। তখন যে কি হলো সে তো তোমরা বুঝতেই পারছো। ঝিলমিল হ্রদে পার না করে সব মাছকেই নিজের পেটে একে একে পার করলো বক বাবাজি। গাছের তলায় ধীরে ধীরে জমে উঠল মাছের কাঁটার বিরাট এক পাহাড়। ধূর্ত বক এইভাবে বিলের ছোট ছোট মাছগুলোকে সাবার করেও কিন্তু ক্ষান্ত হলো না। এবারে তার নজর গিয়ে পড়ল কাঁকড়ার ওপর। মনে মনে ভাবল, কায়দা করে মাছ খেয়েছি, এবার খাবো কাঁকড়াও। বিলের ধারে এলেই তাদের করবো আমি পাকড়াও। কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করবার পর একদিন সকালবেলায় বিলে বড় একটা কাঁকড়ার দেখা পেল মাছ খেকো সেই বক। জলের ধার ঘেঁষে চলতে গিয়ে যেই না তার সঙ্গে চোখাচোখি হয়েছে, বক বাবাজি তক্ষুনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কাঁকড়া, তোমার জন্যে আমার দুঃখ হচ্ছে ভারী। একলা হেথায় থাকতে নারো বুঝতে সেটা পারি।
মাছগুলো সব সঙ্গী ছিল, তাদের কাছে পেলে আবার তুমি মনের সুখে ঘুরবে হেসে খেলে। কাঁকড়া জবাব দিলে, সত্যি কথা বলেছ বক বাবাজি। একলা থাকতে আর ভালো লাগছে না। মাছেরা যেখানে গেছে আমিও যেতে চাই সেখানে। তুমি আমায় একটু সাহায্য করবে? বক তখন সাগ্রহে বললে, এ কথা আর বলতে, তোমাদের সাহায্য করবার জন্যই তো রয়েছি এখানে। চলো, এক্ষুনি তোমাকে ঠোঁটে করে নিয়ে যাই ঝিলমিল হ্রদে। কাঁকড়া একটু যেন কি ভেবে বললে, না, ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না তুমি। একেই তো বেশ বড় আমি, তার উপর আমার গা পেছল। ঠোঁটে করে নিয়ে গেলে পিছলে হয়তো পড়েই যাব। উঁচু থেকে পড়ে গেলে আর দেখতে হবে না। তার চেয়ে আমি বরং তোমার গলায় ঝুলে যাই। এসো, গলাটা বাড়িয়ে দাও, আমায় তুলে নাও। সঙ্গে সঙ্গে বক রাজি হয়ে গেল। কাঁকড়াটা তার লম্বা লম্বা দাঁড়া দুটো দিয়ে বকের গলাটা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। বক চলল উড়ে। তারপর সে যখন তার গাছের বাসায় গিয়ে হাজির, কাঁকড়ার তো চক্ষু স্থির। গাছের তলায় মাছের কাঁটার পাহাড়। বুদ্ধিমান কাঁকড়ার বুঝতে কিছু বাকি রইল না আর। এক এক করে বকই তবে মাছ করেছে আহার। বককে সে জিজ্ঞাসা করলে, ও বক বাবাজি, এ কোথায় নিয়ে এলে আমাকে? বক বললে, কেন, বুঝতে পারছো না? এবার তোমার পালা। মাছগুলোকে ভুলিয়ে এনে যেমন করে তাদের এক এক করে খেয়েছি, এবার তোমাকেও তেমনি করে খাবো। কাঁকড়া তখন ভয় পেয়েছে, এমনি ভাব দেখিয়ে বলে উঠল, না না, রসিকতা করছো তুমি। আমাকে কি তুমি খেতে পারো? কত ভালোবাসো আমাকে। তারপরেই সে দাঁড়া দুটো দিয়ে বকের গলাটা জোরসে জাপটে ধরল। বক এজন্য প্রস্তুত ছিল না। সে ভেবেছিল দুনিয়াতে সেই একমাত্র চালাক, আর সবাই বোকা। এদিকে কাঁকড়ার জাপটে ধরার চোটে তো তার গলায় ফাঁস লাগবার দশা, দম বন্ধ হবার জোগাড়। সে তখন মিনতি করে বলে উঠল, ঘাট হয়েছে, ঘাট হয়েছে, আমাকে মরি। লক্ষ্মীটি ভাই, দাও, ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। কাঁকড়া কিন্তু সে কথায় কান দিলে না। বকের ঘাটটা সে দিলে মোটকে। তারপর দাঁড়া দিয়ে তার নাড়ি ভুঁড়ি ফাঁসিয়ে দিয়ে গাছের গা বেয়ে নিচে নেমে এসে বিলের দিকে চলে গেল। লোকে বলে, জলের বড় কাঁকড়াকে দেখতে পেলে বকেরা নাকি আজও তাদের দিকে এগোতে সাহস পায় না। দ্বিতীয় যে গল্পটি আপনাদের শোনাবো সেটি আয়ারল্যান্ডের একটি রূপকথা। অনুবাদ করেছেন ইন্দিরা দেবী চৌধুরানী। তো শুরু করছি দ্বিতীয় গল্প, চতুর তাঁতি। এক রাজা তার সিংহাসনে বসে আছেন, আর চারিদিকে মন্ত্রী ও পাত্রমিত্র সভাসদরা তাকে ঘিরে রয়েছে। এই সভায় দূত পাঠিয়েছেন আরেক রাজা, যিনি এই রাজার সঙ্গে যুদ্ধ বাঁধাবার অনেক চেষ্টা অনেকবার করেছেন। এই যে আরেক রাজা, তার দেশের লোক বাচালতাকে দু চক্ষে দেখতে পারত না। যে মানুষ নিজের বুদ্ধি বা বল প্রমাণ করবার জন্য লম্বা চওড়া বক্তৃতা করে, তাকে তারা মোটেই বিশ্বাস করত না। অপরপক্ষে যে স্বল্পভাষী, তার কথা সহজেই মেনে নিত। সে দেশে সকলের চেয়ে বেশি মান্য ছিল সেই লোকের, যে একটিও কথা না বলে নিজের মনের ভাব বোঝাতে পারত এবং একটিও প্রশ্ন না করে অপরের মনের কথা বুঝে নিতে পারত। রাজার দর্শন লাভ করবার পর সেই দূত নীরবে সিংহাসনের চারদিকে একটি চক্র এঁকে দিলে। এই হলো তার একমাত্র বক্তব্য কথা।
তারপর চটি জুতা খুলে রেখে সে আসন পিঁড়ি হয়ে রাজার সামনে বসল। ঠোঁটের ওপর ঠোঁট চেপে সে সেইখানেই বসে রইল, যেন কোনো উত্তরের অপেক্ষায়। এখন রাজা তার সিংহাসন ঘিরে এক চক্র টানবার তাৎপর্য কিছুই বুঝলেন না। তাঁর চারিদিকে প্রধান উজির, অন্যান্য মন্ত্রী, আমির, ওমরাহ এবং কর্মচারী যারা ছিল তাদের প্রথমে চোখের ইশারায়, পরে নিচু গলায় প্রশ্ন করলেন, কিন্তু কেউই কিছু বুঝতে পারেনি। রাজার মেজাজ অত্যন্ত বিগড়ে গেল। দূতের মনের কথা ব্যাখ্যা করে বলতে পারে এমন বুদ্ধি তার সভাসদদের মধ্যে একজনও ধরে না। এ তো বড়ই লজ্জার বিষয়। তিনি নিশ্চয়ই তাদের এমন তর্জন গর্জন করতেন যে রাজসভার দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠত, কারণ তার ধৈর্য ছিল অতি কম এবং গলার আওয়াজ ছিল বেজায় মোটা। কিন্তু বিদেশি দূতের সামনে রাগের ঝড় বইয়ে দিতে তিনি সাহস পেলেন না, আর সে তেমনি নীরবেই তার দিকে চেয়ে রইল। অবশেষে ভীষণ চোখ রাঙিয়ে তিনি তার প্রধান উজিরকে আস্তে আস্তে বললেন, শহরে লোক পাঠিয়ে যতদূর বুদ্ধিমান লোক পায় খোঁজ করে ধরে নিয়ে আসতে। তিনি আরও বললেন যে দূতের ইঙ্গিত বোঝাতে পারে এমন বিচক্ষণ ব্যক্তি কাউকে যদি না পাওয়া যায় তো কোনো মন্ত্রীর ঘাড়ে মাথা থাকবে না। যতক্ষণ প্রেরিত অনুচরবৃন্দ নগরের রাস্তায় রাস্তায় ঘরে ঘরে ঘুরে নির্দিষ্ট লোক খুঁজে বেড়াতে লাগলো, ততক্ষণ রাজা ও রাজদূত বিনা বাক্য ব্যয়ে মুখোমুখি বসে রইলেন। যদিও রাজা মুখ রক্ষার জন্য এমন ভাব দেখালেন যেন তিনি কতই না ভাবছেন, তবু তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলেন। আর তার চতুর্দিকে যারা ছিল তারা হয় লজ্জায় ম্রিয়মাণ, না হয় ভয়ে কম্পমান অবস্থায় হাত পাগুলি নিয়ে কি যে করবে ভেবেই পাচ্ছিল না। একমাত্র সেই রাজদূত ছিল সম্পূর্ণ শান্ত ও নির্বিকার। রাজার অনুচরেরা দুজন দুজন করে রাস্তায় ঘুরছিল। একজন গরিব পণ্ডিতের তীক্ষ্ণ বুদ্ধির খুব ব্যাখ্যান শুনে এইরকম একটি জুঁড়ি তার বাড়িতে ঢুকেছে ভেবে ভুল করে এক তাঁতির সামান্য বাসায় ঢুকে পড়েছে। ছোট বাড়িটির উপরতলায় উঠে গিয়ে একটি দরজা ঠেলতে তারা দেখল এক দোলনায় একটি কচি মেয়ে ঘুমোচ্ছে। বাপ নিচে কাজ করছে, মা বাজার করতে গেছে, আর খুকিটি দোলনার মৃদু আন্দোলনে ঘুমিয়ে পড়েছে, কারণ দোলনাটি দুলছিল। যদিও সে ঘরে কিংবা পাশের ঘরে জনপ্রাণী ছিল না। বড়ই আশ্চর্য হয়ে রাজদূতরা উঠল বাড়ির ছাদে। সেখানেও তারা কাউকে দেখতে পেল না। তা সত্ত্বেও মাটিতে পোঁতা একটি লম্বা নল ঠিক সমানভাবে ডাইনে বায়ে হেলছে, যদিও হাওয়ার লেশ মাত্র ছিল না। তারা বুঝতে পারলে যে ওখানে নল রাখবার উদ্দেশ্য তার আন্দোলনে পাখিদের তাড়ানো, আর বাস্তবিকই ছাদময় গমের দানা ছড়ানো। ওই নলের দোলানি না থাকলে চড়াই পাখিগুলি যে সে দানা খুঁটে খেতে মোটেই পিছপা হতো না সে বিষয়ে সন্দেহ নেই। ক্রমশই অধিকতর আশ্চর্য হয়ে রাজনুচর দুজন আবার নেমে এসে দেখলে তাঁতি তাঁতের ওপর মাকু চালাতে খুব ব্যস্ত। একখানা কাপড় প্রায় শেষ করে এনেছে। আগন্তুকদের প্রশ্নের উত্তরে সে তাদের দেখালে যে মাকুর একদিকে একটি সুতা এবং অন্যদিকে আরেকটি সুতা বাঁধা হয়েছে। যতক্ষণ সে বুনছে ততক্ষণ সুতা দুটি যাতায়াত করে দোলনা ও নলকে নাড়া দিচ্ছে। এই যে এই দুই সুতা এঘর থেকে ওপরের ঘরে ও ছাদে গেছে, এগুলি দেয়াল বরাবর চালিয়ে দেওয়া হয়েছে যাতে যাতায়াতের পথে বাধা না পড়ে। অনুচরেরা পরস্পরের দিকে চাওয়াচাওয়ি করে প্রশংসাসূচক ঘাড় নাড়লে। চোখের ভাষা তারা বললে, লোকটা চতুর বটে। তাদের দুজনের তৎক্ষণাৎ একই কথা মনে হলো, এই লোকই তো আমাদের চাই। তখন তারা তাঁতিকে বললে যে এক বিদেশি দূত এসে রাজসিংহাসনের চারদিকে একটি চক্র টেনেছে, আর কেউ বুঝতে পারছে না এটার কি অর্থ। তুমি আমাদের সঙ্গে চলো, তারা বললে। আর যদি তুমি এ ব্যাপারটা বুঝিয়ে দিতে পারো তো রাজা তোমাকে জাঁকালো রকম বকশিস দেবেন। তাঁতি কিছুক্ষণ এই কথাগুলি মনে মনে নাড়াচাড়া করলে।
তারপর মাটি থেকে দুটো হাড়ের ঘুঁটি তুলে নিলে, যেগুলি নিয়ে তার ছেলে স্কুল থেকে ফিরে এসে খেলা করত। যেমন তাঁতি বাড়ি থেকে বেরুতে যাবে, অমনি একটি মুরগির বাচ্চা খোলা দরজা দিয়ে উঠান থেকে ঘরে উঠে পড়ল, কিছু খুঁটে খাবার খোঁজে। কে জানে, হয়তো তুমি আমার কোনো কাজে লাগতে পারো। এই না ভেবে তাঁতি সে বাচ্চাটিকে ধরে ট্যাঁকে গুজে নিলে। তারপর সে দূতদের সঙ্গ ধরে রাজবাড়িতে এসে পৌঁছলো। এই তো আমাদের তাঁতিমশাই রাজসভায় হাজির, দূতের প্রশ্নের উত্তর জোগাবার উদ্দেশ্যে। নিজের গলার আওয়াজ যাতে না শোনা যায় সেই বিষয়ে সে সাবধান ছিল, কারণ সে ভাবল যে এ লোকটি তো কথা কওয়া পছন্দ করে না, অতএব চুপ করে থেকে তারই ফাঁদে তাকে ধরা যাক। এই বুদ্ধি মনে মনে ঠাউরে সে ঘুঁটি দুটি নিয়ে রাজদূতের সামনে মাটির ওপর রাখলে। পরে ধীরভাবে সোজা তার মুখের দিকে তাকিয়ে রইল। দূতটি যেন আশ্চর্য ও কিঞ্চিত বিরক্তি বোধ করল, কিন্তু শীঘ্রই পূর্ব শান্ত ভাব ধারণ করে পকেট থেকে এক মুঠো জব দানা বের করে মাটিতে ছড়িয়ে দিল। তাঁতি একটু হাসল, মনে মনে ভাবল, ভেলামর মুরগির বাচ্চা, আমার ঘরে ঢুকে তুই বড় ভালো কাজই করেছিস, এবার তুই আমার হয়ে জবাব দিবি। বলে তৎক্ষণাৎ সে বাচ্চাটিকে ছেড়ে দিলে। সেও দানা খেতে শুরু করে দিলে। তাই না দেখে রাজদূত চটি পায়ে দিয়ে উঠে চলে গেল, যেন বুঝে নিয়েছে ব্যাপারখানা কি। সে বেরিয়ে যেতে না যেতে রাজা সিংহাসন থেকে নেমে পড়লেন। সকলে মিলে তাঁতিকে ঘিরে ধরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে এসব কাণ্ড কারখানার মানে কি। তাঁতি নিজের তাঁতের সামনেও যেমন, রাজরাজার সামনেও তেমনি সমান ঠান্ডাভাবে উত্তর করলে, এই লোকটি বলতে এসেছিল, যদি আমাদের রাজা তোমার সঙ্গে লড়তে আসেন ও রাজধানী ঘিরে ফেলেন, তাহলে তুমি কি করবে? তাকে কি প্রভু বলে স্বীকার করবে, না নিজেদের আক্রমণ থেকে রক্ষা করবে? আমি তার সামনে ঘুঁটি রেখে দিলুম, তার মানে আমাদের তুলনায় তোমরা নেহাত ছেলে মানুষ। রাজা বললেন, তা বটে, ছোটবেলায় আমরা সকলেই ঘুঁটি খেলেছি, আমিও বাদ যাইনি। আচ্ছা, তারপর বলো। জবদানা ছড়িয়ে রাজদূতের জবাবে বললে, আমাদের সৈন্য অসংখ্য। আমি তার এই উত্তর দেবার জন্য মুরগি বাচ্চাটিকে ছাড়লুম, যে আমাদের একজন তোমাদের 100 জনকে সাবার করতে পারবে। রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন যে তাঁতি তার কি উপকার করেছে তার ইয়ত্তা করা যায় না, কারণ রাজদূতটি আক্রমণ সম্বন্ধে কোনো উচ্চবাচ্য না করেই সরে পড়েছে। সেই লোকটি নিশ্চয়ই হৃদয়ঙ্গম হয়েছে যে যারা এমনতর জবাব দিতে পারে তাদের আক্রমণ করলে বিলক্ষণ বেগ পেতে হবে। তাঁতির ছেলের গুণে মুগ্ধ হয়ে রাজা তাকে ধনে মানে আচ্ছন্ন, এমনকি প্রধান উজিরের পদে পর্যন্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু যৎসামান্য একটি উপহার ছাড়া সে কারিগর কিছুই নিতে রাজি হল না। সে বলল, আমি তাঁতি আছি, তাঁতিই থাকবো। তারপর বাড়ি গিয়ে আবার মাকু ধরবার আগে সে এই কটি কথা রাজাকে বলে গেল, রাজামশাই, আমি আপনার কাছে বিনীতভাবে শুধু এই নিবেদন করছি, আপনি কখনো ভুলবেন না যে আপনার দীনহীন প্রজাদের মধ্যে এমন লোক আছে যারা আপনার প্রধান উজিরের বুদ্ধিতে যা না কুলোয় তাও বোঝবার ক্ষমতা রাখে। আপনি সর্বদাই স্মরণ রাখবেন যে তাঁতি, মুচি, ছুতোর, কামার হলেই যে সে নির্বোধ হবে এমন কোনো কথা নেই। শেষ হলো আজকের নিবেদন। কেমন লাগলো এই স্বাদ বদল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। শেয়ার করে বাড়ির কিংবা পরিচিত ছোটদেরও শোনার ব্যবস্থা করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন
মনের ভেতরের ঘুমিয়ে থাকা শিশুটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমরা সবাই মিলে। ভালো থাকবেন। নমস্কার।